আসসালামু আলাইকুম। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কোভিড-19-এর ভয়াবহতায় নিজেকে মানসিকভাবে দৃঢ় রেখে লেখাপড়া চালিয়ে যেতে হবে। আজকে আমি তোমাদেরকে মনোবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। মনোবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আচরণের জৈবিক ভিত্তি। পূর্বের ক্লাসে আমরা এই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। যে অংশগুলি নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি হচ্ছে স্নায়ুতন্ত্র কী, নিউরন কী, নিউরনের গঠন এবং কার্যাবলী, সন্নিকর্ষ কী। আজকে আমরা আলোচনা করব প্রতিবর্তী ক্রিয়া কী। প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। প্রতিবর্তী ক্রিয়া কি? কোনো বাহ্যিক উদ্দীপক ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে প্রাণী তার প্রতি স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া করে তাকে প্রতিবর্তী ক্রিয়া বলা হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো বাহ্যিক উদ্দীপক ইন্দ্রিয়কে উদ্দীপিত করলে প্রাণী তার প্রতি স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া করে তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। যেমন চোখের পলক ফেলা, হাঁচি দেয়া, বা হঠাৎ কোনো তীব্র আলো চোখে পড়লে চোখ বন্ধ করে ফেলা ইত্যাদি হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। এই প্রতিবর্তী ক্রিয়া আবার দুই ধরনের। এক হচ্ছে সরল প্রতিবর্তী ক্রিয়া, যাকে আমরা বলবো সিম্পল রিফ্লেক্স অ্যাকশন। দুই নাম্বার হচ্ছে জটিল প্রতিবর্তী ক্রিয়া, যাকে আমরা বলবো কমপ্লেক্স রিফ্লেক্স অ্যাকশন। এখন আমরা জানবো সরল প্রতিবর্তী ক্রিয়া কি। সরল প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে যে প্রতিবর্তী ক্রিয়ায় একটি মাত্র সংবেদী স্নায়ু, একটি গতিবাহী স্নায়ু এবং একটি সংযোজীয় স্নায়ু অংশগ্রহণ করে তাকে সরল প্রতিবর্তী ক্রিয়া বলে। তার মানে সরল প্রতিবর্তী ক্রিয়াতে একটি সংবেদী স্নায়ু, একটি সংযোজীয় স্নায়ু এবং একটি গতিবাহী স্নায়ু অংশগ্রহণ করবে। যেমন ধরো হাঁচি দেয়া, চোখের পলক ফেলা ইত্যাদি। এখন আসো জটিল প্রতিবর্তী ক্রিয়া কি। জটিল প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে যে প্রতিবর্তী ক্রিয়ায় একাধিক সংবেদী স্নায়ু, একাধিক গতিবাহী স্নায়ু এবং একাধিক সংযোজীয় স্নায়ু অংশগ্রহণ করে তাকে জটিল প্রতিবর্তী ক্রিয়া বলে। তাহলে আমরা বলতে পারি যে কতগুলি সরল প্রতিবর্তী ক্রিয়ায় মিলে জটিল প্রতিবর্তী ক্রিয়া তৈরি করে থাকে। যেমন ধরো যে আমরা যখন রাস্তায় হাঁটার সময় গাড়ির হর্ন শুনে আমরা রাস্তা থেকে সরে দাঁড়াই। আবার গরম কোনো জিনিসে যখন আমরা হাত দিই, মানে হাত দেওয়ার সাথে সাথে আমরা হাতটি সরিয়ে দিই। তাহলে এই বিষয়গুলি হচ্ছে জটিল প্রতিবর্তী ক্রিয়া। তাহলে জটিল প্রতিবর্তী ক্রিয়া কি? কতগুলি সরল প্রতিবর্তী ক্রিয়া মিলে জটিল প্রতিবর্তী ক্রিয়া তৈরি করে। তাহলে প্রতিবর্তী ক্রিয়া কি আমরা জানলাম, সরল প্রতিবর্তী ক্রিয়া কি জানলাম এবং জটিল প্রতিবর্তী ক্রিয়া কি জানলাম। এই প্রতিবর্তী ক্রিয়ার আবার কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলি হচ্ছে এক নাম্বার হচ্ছে এই প্রতিবর্তী ক্রিয়াগুলি সহজাত ঘটনা, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে এটি ঘটে থাকবে। দুই নাম্বার হচ্ছে এই প্রতিবর্তী ক্রিয়া শিক্ষালব্ধ নয়, অর্থাৎ এটি শিক্ষার মাধ্যমে অর্জিত হয় না। যেমন ধরো চোখের পলক ফেলা, হাঁচি দেয়া, বা গাড়ির হর্ন শুনে রাস্তা থেকে সরে দাঁড়ানো, বা উত্তপ্ত কোনো জিনিসে হাত দিলে হাত সরিয়ে নেওয়া ইত্যাদি ঘটনাগুলি শিক্ষালব্ধ নয়। তিন নাম্বার হচ্ছে এই প্রতিবর্তী ক্রিয়া অনৈচ্ছিক আচরণ, অর্থাৎ এই আচরণগুলি আমরা নিজেরা সৃষ্টি করতে পারি না এবং আমাদের নিজেদের নিয়ন্ত্রণে না। চার নাম্বার, এই প্রতিবর্তী ক্রিয়া প্রাণীর ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। আর পাঁচ নাম্বার হচ্ছে এই প্রতিবর্তী ক্রিয়াগুলি খুব দ্রুত সম্পন্ন হয়। তাহলে প্রতিবর্তী ক্রিয়ার আমরা কি কি বৈশিষ্ট্য জানলাম? প্রতিবর্তী ক্রিয়া এটি সহজাত ঘটনা, এটি শিক্ষালব্ধ নয়,
এটি অনৈচ্ছিক আচরণ এবং এটা প্রাণীকে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করে এবং প্রতিবর্তী ক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হয়। তাহলে আমরা এখন বলতে পারবো প্রতিবর্তী ক্রিয়া কি, সরল প্রতিবর্তী ক্রিয়া কি এবং জটিল প্রতিবর্তী ক্রিয়া কি। এখন আমরা জানব স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের পূর্বের ক্লাসে আমরা জেনেছি, আজকে আমরা জানব স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ নার্ভাস সিস্টেম। তাহলে এটা আমরা একটা ছকের মাধ্যমে তোমাদেরকে এই স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ বুঝিয়ে দিচ্ছি। স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। এই স্নায়ুতন্ত্রকে প্রধানত দুইটি অংশে ভাগ করা হয়। এক হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরেক হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তোমরা ইংলিশ নামগুলি পড়ে নিবে, আমি এখানে লিখছি না। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। প্রান্তীয় স্নায়ুতন্ত্র পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আবার দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে মস্তিষ্ক, অপরটি হচ্ছে মেরুরজ্জু। মস্তিষ্ক বা ব্রেইন, আরেকটি হচ্ছে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড। এই মস্তিষ্ককে আবার তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সম্মুখ মস্তিষ্ক, দুই মধ্য মস্তিষ্ক, তিন হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। সম্মুখ মস্তিষ্ক বা ফ্রন্ট ব্রেইন, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেইন, পশ্চাৎ মস্তিষ্ক বা হিন্ড ব্রেইন। এই সম্মুখ মস্তিষ্ককে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, দুই হচ্ছে হাইপোথ্যালামাস, আর তিন হচ্ছে থ্যালামাস। এখন আসি প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, আরেকটি হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঐচ্ছিক স্নায়ুতন্ত্র বা সোমাটিক নার্ভাস সিস্টেম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমবেদী স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, আরেকটা হচ্ছে পরাসমবেদী স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আরেকটি হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে দেখো স্নায়ুতন্ত্রকে যদি আমরা ছকের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে দেখো স্নায়ুতন্ত্রের প্রধান দুটি ভাগ। একটি হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আরেকটি হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ব্রেইন, আরেকটি হচ্ছে স্পাইনাল কর্ড, মস্তিষ্ক বা মেরুরজ্জু। ব্রেইনকে বা মস্তিষ্ককে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, ফোর ব্রেইন, মিড ব্রেইন, হিন্ড ব্রেইন। আবার সম্মুখ মস্তিষ্ককে তিনটি ভাগে ভাগ করা যায়, গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, হাইপোথ্যালামাস, থ্যালামাস। প্রান্তীয় বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, আরেকটি হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঐচ্ছিক মানে সোমাটিক নার্ভাস সিস্টেম, স্বয়ংক্রিয় বা অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সমবেদী স্নায়ুতন্ত্র, আরেকটি হচ্ছে পরাসমবেদী স্নায়ুতন্ত্র। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আরেকটি হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে এই ছকটা তোমরা পড়ে ফেলবে। আশা করি এই ছকটা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা এই ছকের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা আলোচনা করব হচ্ছে
মেরু রজ্জু বা স্পাইনাল কর্ড। মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড। মেরুরজ্জু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের এবং সরল গঠনযুক্ত অংশ। এটা আমাদের মেরুদণ্ডের মধ্যে অবস্থিত। মেরুদণ্ড বস্তি গহ্বরের একটু উপর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্নে স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃত। তার মানে দেখো, মেরুরজ্জু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের এবং সরল গঠনযুক্ত একটি অংশ। এটা মেরুদণ্ডের ভেতরে অবস্থিত। এবং মেরুদণ্ডটা কি? মেরুদণ্ড হচ্ছে বস্তি গহ্বরের একটু উপর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্নে স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃত। তার মানে যখন আমরা পেছন দিকে হাত যদি দাও, তোমাদের কোমরের মাঝখান থেকে নিচের দিকে একটি শক্ত অংশ দেখতে পাবে এবং মাঝ বরাবর উঠে গিয়েছে সেই অংশটি, এবং সেই অংশটি যে মস্তিষ্কের পেছন দিকে এখান পর্যন্ত একটি শক্ত অংশ তোমরা পাবে, এবং যেটাকে বলছে যে মস্তিষ্কের নিম্নে স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা কি জানতে পারলাম? মেরুরজ্জু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে নিচের এবং সরল গঠনযুক্ত অংশ। এটা আমাদের মেরুদণ্ডের মধ্যে অবস্থিত। মেরুদণ্ড বস্তি গহ্বরের একটু উপর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্নে স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃত। মেরুদণ্ডে মোট 33টি বা 34টি কশেরুকা নিয়ে গঠিত মেরুদণ্ড। কশেরুকাগুলি ছিদ্র বিশিষ্ট, একটির উপর একটি সজ্জিত, ফলে মাঝখানে এর একটি ছিদ্র বা নালীর সৃষ্টি হয়, নিরবিচ্ছিন্ন ছিদ্র বা নালীর সৃষ্টি হয়। সেই নালীতেই মেরুরজ্জুর অবস্থান। তার মানে আমাদের এই মেরুদণ্ড 33টি বা 34টি কশেরুকা নিয়ে গঠিত। কশেরুকাগুলি কি? একটির উপরে একটি সজ্জিত। কশেরুকাগুলি ছিদ্র বিশিষ্ট এবং একটির উপর একটি সজ্জিত থাকবে, এবং এর মাঝখানে একটি নিরবিচ্ছিন্ন নালিকার তৈরি হয়। যেমন ধরো এই যে এরকম, এই কশেরুকাগুলি একটির উপরে একটি অবস্থিত এবং এটি ছিদ্র বিশিষ্ট, যার ফলে এর মাঝখানে একটি নিরবিচ্ছিন্ন নালী বা ছিদ্র তৈরি হয়েছে, যার ভেতরে মেরুরজ্জু অবস্থান করে। এই মেরুরজ্জু দৈর্ঘ্যে প্রায় 17 থেকে 18 ইঞ্চি লম্বা হয়ে থাকে। তাহলে মেরুরজ্জু কতটুকু লম্বা হয়? 17 থেকে 18 ইঞ্চি লম্বা হয়ে থাকে। মেরুদণ্ডকে মূলত 5টি অঞ্চলে ভাগ করা যায়, এবং এই 5টি অঞ্চলে 31 জোড়া মেরুস্নায়ু রয়েছে। তাহলে এই মেরুদণ্ডকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়? 5টি অঞ্চলে ভাগ করা যায়, এবং এই 5টি অঞ্চলে 31 জোড়া মেরুস্নায়ু মানে 62টি মেরুস্নায়ু রয়েছে। তাহলে দেখো, এখানে অঞ্চল ভিত্তিক আমি যদি মেরুস্নায়ুটা দেখাই, অঞ্চল, আর এখানে হচ্ছে মেরু স্নায়ু। তাহলে দেখো, এখানে 5টি অঞ্চলে বিভক্ত। প্রথম হচ্ছে গ্রীবাদেশীয়, বক্ষ দেশীয়, কটিদেশীয়, নিম্ন দেশীয়, উচ্চ দেশীয়। গ্রীবাদেশীয় হচ্ছে 8টি, বক্ষদেশীয় 12টি, কটিদেশীয় 5টি, নিম্নদেশীয় 5টি এবং উচ্চদেশীয় 1টি। এই টোটাল 31টি বা 31 জোড়া, এখানে হচ্ছে 31 জোড়া মেরু স্নায়ু রয়েছে। তাহলে কত জোড়া? 31 জোড়া মেরু স্নায়ু রয়েছে। আচ্ছা, এখন আমরা এই মেরুরজ্জুর কার্যাবলী বর্ণনা করব। তাহলে মেরুরজ্জু কি আমরা বুঝতে পারলাম। এটা মেরুদণ্ডের মাঝখানে অবস্থিত। মেরুদণ্ডকে 5টি অঞ্চলে ভাগ করা যায়। সেই অঞ্চলগুলি কি কি তা দেখতে পেলাম। মেরুরজ্জু দৈর্ঘ্যে কতটুকু লম্বা হয় তা আমরা জানতে পারলাম, এবং এই অঞ্চলের ক্ষেত্রে 31টি মেরু স্নায়ু রয়েছে, মানে টোটাল 62টা মেরু স্নায়ু রয়েছে। আমরা সেই অঞ্চলভিত্তিক ভাগগুলো দেখে নিলাম। এখন আমরা মেরুরজ্জুর কার্যাবলী বর্ণনা করব। মেরুরজ্জু কি কি কার্যাবলী সম্পাদন করে থাকে? মেরুরজ্জু 1 নম্বর হচ্ছে পরিবহন। কি কাজ সম্পাদন করে থাকে? পরিবহন। আর 2 নম্বর হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া। মেরুরজ্জুর প্রথম কার্যাবলী হচ্ছে পরিবহন। পরিবহন হচ্ছে
মেরুরজ্জু মস্তিষ্ক ব্যতীত শরীরের সমস্ত অংশ থেকে সংবেদী স্নায়ুর মাধ্যমে বার্তা মস্তিষ্কে নিয়ে যায় এবং মস্তিষ্ক থেকে সেই সকল বার্তা গতিবাহী স্নায়ুর মাধ্যমে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করে। তাহলে এক্ষেত্রে যেহেতু একটি বার্তা সে মস্তিষ্কে নিয়ে যায় এবং মস্তিষ্ক থেকে সমস্ত শরীরে ছড়িয়ে দেয়, এই জন্য তাকে পরিবহন বলা হয়। মাঝে মাঝে এই মেরুরজ্জুকে বলা হয় যে পরিবহন সংস্থাও মেরুরজ্জুকে বলা হয়ে থাকে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। মেরুরজ্জু কিছু কিছু প্রতিবর্ত ক্রিয়াও সম্পাদন করে থাকে। প্রতিবর্ত ক্রিয়া আমরা আগেই জেনেছি, তবে মেরুরজ্জুতে যেই প্রতিবর্ত ক্রিয়াগুলি সম্পন্ন হয় সেগুলি খুব সহজ, অর্থাৎ জটিল না। যেমন ধরো সরল প্রতিবর্তী ক্রিয়াগুলি, যেমন ধরো চোখের পলক ফেলা, হাঁচি দেওয়া ইত্যাদি। তাহলে আমরা মেরুরজ্জু সম্পর্কেও জানতে পারলাম। এখন আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আরেকটি অংশ, যে অংশটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সর্বাপেক্ষায় গুরুত্বপূর্ণ যে অংশটি, সেটি হচ্ছে মস্তিষ্ক। তাহলে এখন আমরা আলোচনা করব হচ্ছে মস্তিষ্ক নিয়ে। তার মানে মেরুরজ্জুর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটাই হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন। আমরা এখন মস্তিষ্ক নিয়ে আলোচনা করব। দেখো, মস্তিষ্ক কি? আচরণের জন্য স্নায়ুতন্ত্রের যে অংশটি বেশি কাজ করে সেই অংশটি হচ্ছে মস্তিষ্ক। এটা মেরুরজ্জুর উপরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড় এবং মাথার খুলির মধ্যে অবস্থিত। তার মানে এটা কি? মেরুরজ্জুর উপরে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড় যে অংশটা, সেই অংশটা, এবং এই মস্তিষ্ক একটি মাথার খুলির ভেতরে অবস্থান করে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির এই মস্তিষ্কের ওজন প্রায় কতটুকু জানো তোমরা? এটা হচ্ছে 1.5 কেজি বা 3 পাউন্ড। তার মানে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের ওজন প্রায় 1.5 কেজি বা 3 পাউন্ড। এই মস্তিষ্কের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা রয়েছে, যে অংশগুলি বিভিন্ন কার্যগুলি সম্পাদন করে থাকে, সেই অংশটি হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। আমরা এখন সেই গুরু মস্তিষ্ক নিয়ে আলোচনা করব। তাহলে এখন আমরা যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুরু মস্তিষ্ক, বা যাকে আমরা সেরিব্রাম বলি। গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের ঊর্ধ্বাংশের নাম হচ্ছে গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের ঊর্ধ্বাংশের নাম হচ্ছে গুরু মস্তিষ্ক। এই গুরু মস্তিষ্কের বহিরাবরণকে মস্তিষ্ক আবরণও বলে। এই মস্তিষ্ক আবরণ ধূসর পদার্থ দিয়ে তৈরি এবং গুরু মস্তিষ্কের ভেতরের অংশটা কি? শ্বেত পদার্থ দিয়ে তৈরি। তাহলে গুরু মস্তিষ্কের বাইরের অংশটা হচ্ছে ধূসর পদার্থ এবং ভেতরের অংশ হচ্ছে শ্বেত পদার্থ দিয়ে তৈরি। এই গুরু মস্তিষ্কে 2টি গোলার্ধ রয়েছে, একটি হচ্ছে ডান গোলার্ধ আর একটি হচ্ছে বাম গোলার্ধ। ডান গোলার্ধ বাম অংশের জন্য কাজ করে এবং বাম গোলার্ধ ডান অংশের জন্য কাজ করে। এছাড়া গুরু মস্তিষ্কে 2টি খাঁজ রয়েছে, যে খাঁজ বা ফাটল বা অঞ্চল বলি আমরা, সেই অঞ্চলগুলি হচ্ছে কেন্দ্রীয় খাঁজ বা রোলান্ডো খাঁজ, পার্শ্ব খাঁজ বা সিলভিয়া খাঁজ। এখন আমরা এই গুরু মস্তিষ্কে কয়টি ভাগে গুরু মস্তিষ্ককে ভাগ করা যায় সেই ভাগগুলি আমরা দেখব। তাহলে গুরু মস্তিষ্ককে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। যেমন 1 নম্বর হচ্ছে সম্মুখ ভাগ বা ললাট অঞ্চল। সম্মুখ ভাগ বা ললাট অঞ্চল। প্রথম ভাগটা কি? সম্মুখ ভাগ বা ললাট অঞ্চল। একে আমরা ফ্রন্টাল লোব বলি। আবারও বলছি, তোমরা ইংলিশ নামগুলি পড়ে নিবে। সম্মুখ ভাগ বা ললাট অঞ্চল, যাকে আমরা বলি ফ্রন্টাল লোব। তারপরে হচ্ছে মধ্য ভাগ বা যাকে আমরা শিরোকুম্ভ, মধ্যভাগ বা শিরোকুম্ভ অঞ্চল, মধ্যভাগ বা শিরোকুম্ভ অঞ্চল, এটা হচ্ছে পেরিয়েটাল লোব। তারপরে 3 নম্বর হচ্ছে নিম্নভাগ বা শিরোনিম্ন অঞ্চল। নিম্নভাগ বা শিরোনিম্ন অঞ্চল হচ্ছে টেম্পোরাল লোব। 4 নম্বর হচ্ছে
পশ্চাৎ ভাগ বা পশ্চাৎ অঞ্চল, পশ্চাৎ ভাগ বা যাকে বলি পশ্চাৎ অঞ্চল বা অক্সিপিটাল লোব। তাহলে আমরা গুরু মস্তিষ্ককে কয়টি ভাগে ভাগ করতে পারি? 4টি ভাগে ভাগ করতে পারি। সম্মুখ ভাগ বা ললাট অঞ্চল, যাকে আমরা বলবো ফ্রন্টাল লোব, মধ্যভাগ বা শিরকুম্ভ অঞ্চল, যাকে আমরা বলবো পেরিয়েটাল লোব, নিম্ন ভাগ বা শিরোনিম্ন অঞ্চল, যাকে আমরা বলবো টেম্পোরাল লোব, পশ্চাৎ ভাগ বা পশ্চাৎ অঞ্চল, যাকে আমরা বলবো অক্সিপিটাল লোব। আমি একটু চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই গুরু মস্তিষ্কের চিত্রটা অঙ্কন করবে, খুবই সহজ। এটাকে যদি আমরা গুরু মস্তিষ্কের চিত্র হিসেবে ধরি, তাহলে ভাগগুলি কি হবে? প্রথম এই অংশটা হবে হচ্ছে ললাট অঞ্চল, ললাট অঞ্চল, প্রথম অংশটা হচ্ছে ললাট অঞ্চল। তারপরে এই অংশটাকে আমরা বলবো ললাট অঞ্চলের পরের অংশটা হচ্ছে আমরা জানি মধ্যভাগ বা শিরকুম্ভ অঞ্চল। তাহলে এই অংশটাকে বলবো আমরা শিরকুম্ভ অঞ্চল। তারপরে এই অংশটাকে বলবো আমরা শিরোনিম্ন অঞ্চল। এই অংশটাকে বলবো ললাট অঞ্চল, শিরকুম্ভ অঞ্চল, শিরোনিম্ন অঞ্চল। এরপরে যে ভাগটা থাকে সেটা হচ্ছে পশ্চাৎ অঞ্চল। তাহলে এই অংশটাকে আমরা বলবো পশ্চাৎ অঞ্চল। তাহলে যদি চিত্রের মাধ্যমে আমরা দেখাই, তাহলে চিত্রের মাধ্যমে গুরু মস্তিষ্কের এই 4টি অংশ হচ্ছে এই। এখন আমরা আসব গুরু মস্তিষ্কের অঞ্চল এবং কার্যাবলী। এই গুরু মস্তিষ্কের কার্যাবলীকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। এই গুরু মস্তিষ্কের কার্যাবলীকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে গুরু মস্তিষ্কের কার্যাবলীকে ভাগ করা যায় অঞ্চল ভিত্তিক। সংবেদন অঞ্চল, গতি অঞ্চল, সংযোগ অঞ্চল। 1 নম্বর কি? সংবেদন অঞ্চল। সংবেদন অঞ্চল কার্যাবলী ভিত্তিতে প্রথমটা হচ্ছে সংবেদন অঞ্চল, দ্বিতীয় হচ্ছে গতি অঞ্চল, 3 নম্বর হচ্ছে সংযোগ অঞ্চল। এই সংবেদন অঞ্চল আবার 3টি কার্যাবলী সম্পাদন করে থাকে, শিরকুম্ভ, শিরোনিম্ন এবং পশ্চাৎ। তাহলে ভাগগুলোতে আমরা কি পেয়েছি? এই সংবেদন অঞ্চল আবার 3 ধরনের কার্যাবলী সম্পাদন করে, 3টি অংশ নিয়ে এই সংবেদন অঞ্চলটা গঠিত। 1 নম্বর হচ্ছে শিরকুম্ভ, এটাকে আমরা ক বলি, শিরকুম্ভ। খ হচ্ছে শিরোনিম্ন, আর গ হচ্ছে পশ্চাৎ অঞ্চল। তাহলে সংবেদন অঞ্চলে কয়টি ভাগ, মানে সংবেদন অঞ্চলে কার্যবলী ভিত্তিতে 3টি ভাগে বিভক্ত। একটা হচ্ছে শিরকুম্ভ, শিরোনিম্ন এবং পশ্চাৎ অঞ্চল। এখন শিরকুম্ভ কি অংশ হিসেবে কাজ করে? শিরকুম্ভ আমাদের স্পর্শ কেন্দ্র হিসাবে কাজ করে, অর্থাৎ আমরা যে স্পর্শ অনুভব করতে পারি তার প্রধান কাজটি করে থাকে হচ্ছে শিরকুম্ভ। যেমন কোনো কারণে বৈদ্যুতিক প্রবাহ দিয়ে কোনো স্পর্শ ছাড়াই যদি এই অঞ্চলটিতে আঘাত করা হয় বৈদ্যুতিক প্রবাহ দ্বারা, তাহলে দেখা যায় যে আমরা কোনো কিছুর স্পর্শ অনুভব করব। আবার কোনো কারণে যদি এই অংশটি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের স্পর্শের যে অনুভূতি সেটি আর আমরা পাবো না। এই হচ্ছে শিরকুম্ভ। শিরোনিম্ন অঞ্চল যে কাজটি সম্পাদন করে থাকে সেটি হচ্ছে আমাদের শ্রবণের জন্য দায়ী, অর্থাৎ আমরা যা শুনি, শোনার জন্য শিরোনিম্ন অঞ্চলটি দায়ী। কোনো কারণে যদি শিরোনিম্ন অঞ্চলটি নষ্ট হয়ে যায় বা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমরা কোনো কিছু শুনতে পারবো না। বা যদি কোনো বৈদ্যুতিক প্রবাহ দ্বারা এই শিরোনিম্ন অঞ্চলকে উদ্দীপিত করা হয়, তাহলে আমরা দেখা যাবে যে কোনো জিনিস আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে হচ্ছে পশ্চাৎ অঞ্চল। পশ্চাৎ অঞ্চল হচ্ছে এই অঞ্চলটি আমাদের দর্শনের জন্য দায়ী, অর্থাৎ আমরা যে চোখে দেখে থাকি এই অঞ্চলটি সেই কাজটি করে থাকে। কোনো কারণে যদি এই অঞ্চলটি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা দেখতে পারবো না। বা এই অঞ্চলটি কোনো কারণে বৈদ্যুতিক প্রবাহ দ্বারা উদ্দীপিত করলে আমরা কোনো জিনিস এমনিতেই দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এই সংবেদন অঞ্চল
কার্যাবলীর ভিত্তিতে 3টি কার্যাবলী সম্পাদন করে থাকে এবং 3টি অঞ্চল নিয়ে এটা গঠিত। একটা হচ্ছে শিরকুম্ভ, শিরোনিম্ন, পশ্চাৎ অঞ্চল। তাহলে শিরকুম্ভ কি অঞ্চলের জন্য দায়ী? স্পর্শকেন্দ্র। শিরোনিম্ন হচ্ছে শ্রবণের জন্য এবং পশ্চাৎ অংশ হচ্ছে দর্শনের জন্য দায়ী, মানে দেখার জন্য দায়ী। এরপর আসছে গতি অঞ্চল। গতি অঞ্চল হচ্ছে আমাদের চেষ্টীয় কাজগুলি এই গতি অঞ্চল সম্পাদন করে থাকে, যেমন হাঁটা, চলা, নড়াচড়া করা, পেশিসমূহের সংকোচন প্রসারণ প্রভৃতি কাজগুলি গতি অঞ্চল সম্পাদন করে থাকে। আর সংযোগ অঞ্চল হচ্ছে এই অঞ্চলটি আমাদের উচ্চতর পর্যায়ে যে কার্যাবলী, যেমন কোনো কিছু পর্যবেক্ষণ করা, শিক্ষণ করা, চিন্তন করা, জ্ঞান, স্মৃতি ইত্যাদি কাজগুলি এই সংযোগ অঞ্চল সম্পাদন করে থাকে। তাহলে আমরা এখানে গুরু মস্তিষ্ক কি এবং গুরু মস্তিষ্কের ভাগ এবং গুরু মস্তিষ্কের কার্যাবলী জানতে পারলাম এবং চিত্রের মাধ্যমে গুরু মস্তিষ্ককে চিহ্নিত করতে পারবো। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, বা আমরা এর আগেই পড়েছিলাম, ছকের মাধ্যমে দেখেছিলাম যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বা অটোনমিক নার্ভাস সিস্টেম এটি 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে সমাবেদী আর একটি হচ্ছে পরাসমাবেদী। তাহলে এখন আসো যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যে সকল অংশ নিয়ে গঠিত সেই অংশগুলি হচ্ছে হৃৎপিণ্ড, রক্তনালী এবং মসৃণ মাংসপেশী এবং গ্রন্থিসমূহের সাথে এই অঞ্চলটি যুক্ত থাকে। তাহলে এই স্বয়ংক্রিয় অংশটি, এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটা 2টা ভাগে বিভক্ত থাকে, 2টি অংশ, সমাবেদী এবং পরাসমাবেদী। সমাবেদী অংশটি হচ্ছে সবসময় উত্তেজক, মানে এটি শক্তি সঞ্চয় করে রাখে, এই সব কিছুর গতিকে বাড়িয়ে দেয়। যেমন ধরো হৃৎপিণ্ডের ক্রিয়াকে বাড়িয়ে দেয়, ফলে কি হয়, হৃৎপিণ্ডের ক্রিয়া বেড়ে যাওয়ার ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। শ্বাসযন্ত্রের ক্রিয়াকে বাড়িয়ে দেয়, তারপরে পরিপাক ক্রিয়ার পথে বাধা সৃষ্টি করে, রক্তের চাপ বাড়িয়ে দেয়, ঘর্মের মাধ্যমে দূষিত পদার্থ বের করে দেয়, তাহলে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এই কাজগুলি সমাবেদী স্নায়ুতন্ত্র করে। আর সমাবেদী স্নায়ুতন্ত্রের ঠিক বিপরীতমুখী কাজগুলি সম্পাদন করে হচ্ছে পরাসমাবেদী স্নায়ুতন্ত্র, অর্থাৎ হৃৎপিণ্ডের ক্রিয়াকে কমিয়ে দেয়, ফলে রক্ত সঞ্চালন কমে যায়। শ্বাসযন্ত্রের ক্রিয়াকে কমিয়ে দেয়, পরিপাক ক্রিয়ার পথে এটা কি করে, বাধা সৃষ্টি করে না এবং ঠিকমতো পরিপাক ক্রিয়ার ক্ষেত্রে সহযোগিতা করে। রক্তের চাপ কমিয়ে দেয় এবং দেখা যায় যে আমরা দেখেছি যে সমবেদী স্নায়ুতন্ত্র ঘর্মের মাধ্যমে দূষিত পদার্থ বের করে দেয়, আর এটা হচ্ছে মল এবং মূত্রের মাধ্যমে শরীরের সকল বজ্র পদার্থগুলি এই পরাসমাবেদী অংশের মাধ্যমে বের হয়ে যায়। তাহলে আমরা এখন দেখতে পারলাম যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের 2টা অংশ, সমাবেদী এবং পরাসমাবেদী কার্যাবলী দেখেছি। তোমাদের এই উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সমাবেদী এবং পরাসমাবেদী পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই 2টি পার্থক্য পাশাপাশি রেখে করে ফেলবে। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে আমাদের আরেকটি বিষয়, সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কি আমরা এখন পড়বো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। দেখো, অন্তঃক্ষরা গ্রন্থিটা পড়ার আগে আমরা দেখবো যে মানব দেহে কতগুলো রস বা ক্ষরণকারী গ্রন্থি রয়েছে। তাহলে মানব দেহে কি কতগুলি রস বা ক্ষরণকারী গ্রন্থি রয়েছে, সেই গ্রন্থিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বনালী গ্রন্থি, 2 নম্বর হচ্ছে অনালী গ্রন্থি। স্বনালী গ্রন্থি বা নালীযুক্ত গ্রন্থি যাকে বলবো, আর অনালী গ্রন্থি হচ্ছে নালীহীন গ্রন্থি। এই স্বনালী গ্রন্থিকে বহিঃক্ষরা গ্রন্থি বলে আর অনালী গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। তাহলে অনালী গ্রন্থি বা নালীহীন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি বলতে আমরা কি বুঝি? এই অনালী গ্রন্থি বা নালীহীন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি হলো যে আমাদের শরীরের বিভিন্ন গ্রন্থি, এর আগে বলেছি যে 2 ধরনের গ্রন্থি রয়েছে। এই গ্রন্থিগুলো থেকে নিঃসৃত রস রক্তে, মানে কোনো নালীর মাধ্যমে না গিয়ে সরাসরি রক্তের মাধ্যমে প্রবেশ করে, তাকে অনালী গ্রন্থি বা নালী গ্রন্থি বলে। তাহলে আমরা এমনি বলতে পারবো যে স্বনালী গ্রন্থি হচ্ছে যেই গ্রন্থি থেকে নিঃসৃত রস যদি কোনো নালীর মাধ্যমে প্রবাহিত হয় তাহলে তাকে স্বনালী গ্রন্থি বলে। আর অনালী গ্রন্থি হচ্ছে যা কোনো নালীর মাধ্যমে না গিয়ে সরাসরি রক্ত স্রোতের মাধ্যমে মিশে যায়,
তাকে বলে, বা রক্তের মাধ্যমে মিশে যায় তাকে বলে অনালী গ্রন্থি বা নালীহীন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি। আমাদের মানব দেহে 8 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। আবার এই অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত রসকে হরমোন বলে। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত যে রসটা বের হয় সেই রসটাকে কি বলে? হরমোন বলে, যা কোনো নালীর মাধ্যমে না গিয়ে সরাসরি রক্তের মাধ্যমে মিশে যায়। আমাদের মানব দেহে 8 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। তাহলে মানব দেহে কয় ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে? আমাদের মানব দেহে 8 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে। পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি, যৌন গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি, থাইমাস গ্রন্থি। তাহলে কি কি গ্রন্থি দেখো। 1 নাম্বার হচ্ছে পিটুইটারি গ্রন্থি, 2 নাম্বার হচ্ছে থাইরয়েড গ্রন্থি, 3 নাম্বার হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি, 4 নাম্বার হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি, 5 হচ্ছে অগ্ন্যাশয় গ্রন্থি, 6 হচ্ছে যৌন গ্রন্থি, 7 পিনিয়াল গ্রন্থি, 8 হচ্ছে থাইমাস গ্রন্থি। আর এই গ্রন্থিগুলোর চিহ্নিত চিত্র এখন তোমাদের অঙ্কন করে আমি দেখাবো যে কোন অংশ আমাদের মানব শরীরে কোন জায়গায় অবস্থিত। তাহলে এখানে আমরা একটা চিত্র অঙ্কন করব মানব শরীরের। এটা ধরলাম একটা মানব শরীর। মানব শরীরের কোন জায়গায় কোন অংশটি অবস্থিত এখন আমরা এটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। চিত্রগুলো তোমরা খুব ভালো করে অঙ্কন করবে। এই অংশটা হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এখানে হচ্ছে পিটুইটারি গ্রন্থির অবস্থান। এটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি। এটা হচ্ছে থাইরয়েড। আর এই অংশগুলি হচ্ছে প্যারাথাইরয়েড। এটা হচ্ছে থাইমাস। এটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এটা হচ্ছে ডিম্বাণু। আর এটা হচ্ছে শুক্রাণু। এই দুটি অংশ মিলে হচ্ছে যৌন, যৌন গ্রন্থি। তার মানে দেখো এখানে কি কি অবস্থান। প্রথমে হচ্ছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের পরে হচ্ছে পিটুইটারি, পিটুইটারি পশ্চাৎদেশে হচ্ছে পিনিয়াল, এরপর এই জায়গাটায় গলার কাছে হচ্ছে থাইরয়েড, তারপরে থাইরয়েডে 4টা প্যারাথাইরয়েড, তারপর হচ্ছে থাইমাস, অ্যাড্রিনাল, এটা ডিম্বাণু, এটা হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু এবং শুক্রাণু মিলে যৌন গ্রন্থি অবস্থান। এই হচ্ছে আমাদের মানব দেহের অন্তঃক্ষরা গ্রন্থির চিহ্নিত চিত্র। এটা তোমাদের আসতে পারে পরীক্ষায় যে মানব দেহের অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এখন আসি আমাদের মানব দেহে অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের আচরণের ক্ষেত্রে এর প্রভাব বর্ণনা করো। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি গ্রন্থির অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে এই পিটুইটারি, পিনিয়াল, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, অ্যাড্রিনাল, যৌন গ্রন্থি প্রভৃতি গ্রন্থিগুলি আমাদের মানব আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন পিটুইটারি গ্রন্থি,
পিটুইটারি গ্রন্থি হচ্ছে আরেকটি প্রশ্ন আছে এখানে, পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয়। এটা তোমাদের অনুধাবনের ক্ষেত্রে আসতে পারে যে পিটুইটারি গ্রন্থিকে কেন প্রভু গ্রন্থি বলা হয়। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় কারণ এই পিটুইটারি গ্রন্থি তার নিজস্ব কার্যাবলী ছাড়াও অন্যান্য গ্রন্থির কার্যাবলী যেমন থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থির কার্যাবলীও সম্পাদন করে থাকে। সে কারণে তাকে প্রভু গ্রন্থি বলা হয়। মানে সে নিজস্ব কার্যাবলী সম্পাদন করে, তাছাড়া যে জায়গায় থাইরয়েড গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণ কম হচ্ছে সেখানেও সে প্রভাব বিস্তার করে। সে কারণে পিটুইটারি গ্রন্থিকে তোমার প্রভু গ্রন্থি বলা হয়ে থাকে। তো এই গ্রন্থিগুলি আমাদের মানব আচরণে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে থাকে। আজকে এ পর্যন্তই। তাহলে আমরা এই অধ্যায়টি, এই আচরণের জৈবিক ভিত্তি অধ্যায়টি থেকে আমরা কি কি বিষয় জানতে পারলাম। দেখো, স্নায়ুতন্ত্রের ধারণা বর্ণনা করতে পারলাম, নিউরন বা নিউরনের কার্যাবলী গঠন বর্ণনা করতে পারলাম, সন্নিকর্ষ কি সে সম্পর্কে জানলাম, প্রতিবর্তী ক্রিয়া কি, প্রতিবর্তী ক্রিয়া কয় ধরনের সে সম্পর্কে জানতে পারলাম, স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ করতে পারলাম, মেরুরজ্জু কি, মেরুরজ্জুর অঞ্চলভিত্তিক ভাগ কি সে সম্পর্কে জানতে পারলাম, মস্তিষ্ক সম্পর্কে জানতে পারলাম, মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ গুরু মস্তিষ্ক সম্পর্কে জানতে পারলাম, গুরু মস্তিষ্কের ভাগ এবং তার কার্যাবলী সম্পর্কে জানতে পারলাম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সম্পর্কে জানতে পারলাম। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দুইটি ভাগ, সমাবেদী পরাসমাবেদী কার্যাবলী সম্পর্কে জানতে পারলাম এবং এদের ভিতরে পার্থক্য করতে শিখলাম। এরপর আমরা জানতে পারলাম অন্তঃক্ষরা গ্রন্থি কি, অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রসকে হরমোন বলে এবং মানব দেহে 8 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে কি কি সেগুলি আমরা জানলাম এবং সেই অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারলাম। তাহলে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যা আছে তা হচ্ছে, তোমার স্নায়ুতন্ত্র বলতে কি বুঝো, প্রতিবর্তী ক্রিয়া কি, নিউরন কাকে বলে, সন্নিকর্ষ কি জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে, তারপর আসতে পারে গুরু মস্তিষ্ক কি, তারপরে গুরু মস্তিষ্কের কয়টি ভাগে বিভক্ত সেই জিনিসগুলি আসতে পারে। এরপর অন্তঃক্ষরা গ্রন্থি কি, অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে পিটুইটারি গ্রন্থি কাকে বলে, অ্যাড্রিনাল গ্রন্থি কাকে বলে, থাইরয়েড গ্রন্থি কাকে বলে, এগুলি জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এছাড়া আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিয়েছি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে কী কী প্রশ্নগুলো পড়বে, তোমরা সেই প্রশ্নগুলি দেখে পড়ে নিও। তোমাদের এই আচরণের জৈবিক ভিত্তি অধ্যায়টি কিছুটা জটিল হলেও আমি আশা করছি যে তোমরা এই পাঠ শেষে কিছুটা উপকৃত হবে। আর তারপরেও যদি কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে আমাকে জানাবে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।